ভর দুপুরে বরানগরে ব্যবসায়ী স্বর্ণ ব্যবসায়ীকে খুন। নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। সন্ধ্যে 7টায় বরানগরে ভর দুপুরে 3টে থেকে 3:30-র মধ্যে সোনার দোকানে ডাকাতি করতে এসে খুন হয়ে গেলেন সোনার দোকানের মালিক। জানা যাচ্ছে এখনো পর্যন্ত 5 থেকে 6 জন দুষ্কৃতী এসেছিল বরানগরের ওই সোনার দোকানে। কিভাবে এই রকম ভর দুপুরে, যখন জনবহুল এলাকা বরানগর, সেই বরানগরে কিভাবে দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটাতে পারলো? সরাসরি চলে যাব প্রতিনিধি সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, দেখো অয়নদা, এই যে রাস্তা আমি দেখাচ্ছি, এই যে রাস্তা শম্ভুনাথ দাস লেন, এইখান থেকেই কিন্তু দুষ্কৃতীরা পালিয়ে গিয়েছিল এমনটা জানা যাচ্ছে। এবং এই যে জায়গা, অর্থাৎ এই যে দোকান, সেই সোনার দোকান, এই সোনার দোকানের ভেতরেই কিন্তু একদম দুষ্কৃতী যারা আছেন তারা কিন্তু এই দোকানের ভিতর ঢোকে। এবং যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, 6 জন দুষ্কৃতী তারা এসেছিলেন এবং তারা প্রথমে রেকি করে গিয়েছিলেন। অর্থাৎ এই যে জায়গা, অর্থাৎ জনবহুল জায়গা, সেখানে দুপুরবেলা একদম নির্জন জায়গা থেকে মানুষ সেখান থেকে সেভাবে হাঁটাচলা করে না। সেই জায়গা থেকে অন্যান্য যারা দোকানদার রয়েছেন তারা কিন্তু দোকান বন্ধ করে চলে গিয়েছিলেন। এবং 3 জন দুষ্কৃতী কিন্তু ঠিক এই জায়গাতেই, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে কিন্তু ছিলেন এবং তারা পাহারা দিচ্ছিলেন। এবং অপর 3 জন দুষ্কৃতী তারা কিন্তু দোকানের ভিতর ঢোকে এবং ঢুকে প্রথমে শঙ্কর জানা যিনি রয়েছেন তিনি কিন্তু দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। এবং সেই সময় তাকে প্রথমে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেন তার চোখে। এবং যখন বাধা দেয় তখন কিন্তু ভারী যে বস্তু সেই দিয়ে কিন্তু তার মাথায় এবং মুখে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় শঙ্কর জানা সেখানে কিন্তু দোকানের ভিতর লুকিয়ে পড়ে। এবং তোমাকে জানিয়ে রাখি, তার ছেলে দিল্লিতে থাকে এবং সেখান থেকে যখন তার মোবাইলে যে সিসিটিভি যে সিস্টেম তার লোড করা ছিল, সেই জায়গা থেকে তার ছেলে সেখানে দেখে সিসিটিভি হঠাৎ তার মোবাইলে বন্ধ। তখনই তার সন্দেহ হয় এবং তখন তার বাবাকে যখন ফোন করে শঙ্কর জানাকে, তখন শঙ্কর জানার ফোন কিন্তু বারংবার রিং হয়ে যায়, কিন্তু সে ধরে না। এবং তখন কিন্তু তার পরিবারকে জানায় এই ডাকাতির ঘটনা ঘটাচ্ছিল দুষ্কৃতীরা। হ্যাঁ, একদমই সিসিটিভি একদম বন্ধ করেই কিন্তু এই অপারেশন চালিয়েছে 3 জন দুষ্কৃতী। এবং 3 জন দুষ্কৃতী যখন এই শঙ্কর জানা তাদেরকে বাধা দেয়, তাকে কিন্তু একদম ভারী বস্তু দিয়ে মারধর করা হচ্ছে, সেটা কিন্তু একদম সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এমনটাই জানা যাচ্ছে। এবং এই যে 6 জন দুষ্কৃতী তারা কিন্তু সেখান থেকে কিন্তু এই রাস্তা ধরে কিন্তু পালিয়ে চলে যায়। এবং এটি কিন্তু একবারে ঘটনা নয়, বারংবার এই চত্বরে কিন্তু এই যে সোনার কারখানা, সোনার যে কারখানা, সেখানে কিন্তু বারংবার দুষ্কৃতীরা এইভাবে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু স্বর্ণ ব্যবসায়ী একজন শঙ্কর জানা, তার কিন্তু এর আগেও দুষ্কৃতী তাণ্ডব হয়েছে, এর আগেও ডাকাতির চেষ্টা হয়েছে এই এলাকায়। তাহলে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়নি কেন? সিসি ক্যামেরা ফুটেজ আছে ওই পাড়ায় যেখানে এই ধরনের ঘটনা ঘটেছে, সেই সিসি ক্যামেরা ফুটেজ দেখে তো দুষ্কৃতীদের চিহ্নিত করা সম্ভব। সুবীর, ইতিমধ্যেই দোকানের ভেতরে সিসিটিভি ফুটেজ এবং বাইরে সিসিটিভি ফুটেজ সহ পার্শ্ববর্তী যে সমস্ত বাড়ি রয়েছে সেই সমস্ত বাড়িতে যে সিসিটিভি ফুটেজ ছিল, সেই সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে কিন্তু পুলিশের হাতে রয়েছে। এবং তারা সেই সিসিটিভি ফুটেজ দেখে কিন্তু তাদের প্রতি, অর্থাৎ কোন দিকে দুষ্কৃতীরা পালিয়েছে খুন করার পর, সেটা কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছে বারাকপুর পুলিশ কমিশনার, যিনি কমিশনার রয়েছেন মুরলীধর শর্মা, এবং তিনি এবং বরানগর থানা যিনি ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছেন, সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু দোকানের ভিতরে তারা কিন্তু বিষয়টি খতিয়ে দেখছে। এবং এই যে সিসিটিভি ফুটেজ কিভাবে তারা আসলো এবং কিভাবে তাদের গতিবিধি, কোথায় তারা পালিয়ে গেল, এই গোটা বিষয়ে কিন্তু খতিয়ে দেখছে যারা তদন্তের আধিকারিক। নিউজ 18 বাংলা এই মুহূর্তে যারা চোখ রেখেছেন তাদের জন্য জানাই, ক্রেতা সেজে 3 জন প্রথমে ঢুকেছিল দুষ্কৃতী এই সোনার দোকানে, তারপরে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয় এই শঙ্কর জানার চোখে, এবং তারপরে তা সত্ত্বেও বাধা দিতে গেলে শঙ্কর জানাকে ভারী বস্তু দিয়ে আঘাত করে, তাতে মৃত্যু হয় শঙ্কর জানার। এবং তারপরে সোনার দোকানে ডাকাতি করে এই 6 জন দুষ্কৃতী, আরো 3 জন বাইরে অপেক্ষা করছিল, পাহারা দিচ্ছিল, তারা পালিয়ে যায়। কিন্তু কোথায় পালালো? কারা এই দুষ্কৃতীদের পরিচয় জানা যাচ্ছে কিনা? কি ভাষায় কথাবার্তা চালাচ্ছিল? পুলিশ প্রাথমিকভাবে কিছু জানতে পেরেছে কিনা? এই সব প্রশ্ন নিয়ে যাবো অমিতের কাছে। অমিত, এই মুহূর্তে তদন্ত চলছে এবং প্রাথমিকভাবে পুলিশ যেটা জানতে পেরেছে যে 6 জন দুষ্কৃতী, তারা কিন্তু তাদের মধ্যে 3 জন দোকানে বাইরে অপেক্ষা করছিল, 3 জন দোকানের ভেতরে যান এবং ভেতরে যাওয়ার পর তারা ক্রেতা সেজে সে দোকানের ভেতরে গিয়েছিলেন এবং তারপরেই লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয়েছিল এমনটাই তথ্য উঠে আসছে। এবং তারপর যখন দোকানের যিনি মালিক বা স্বর্ণ ব্যবসায়ী তিনি বাধা দিতে যায়, তখন তাকে মারধর করা হয় এবং ভারী বস্তু দিয়ে তার মাথায় ক্রমাগত। অমিত, সাধারণত এই ধরনের ঘটনা ঘটলে পরে তারপরে নাকা চেকিং শুরু হয়। এই 3:30-3টের সময় যে ঘটনা ঘটেছে, তারপরে পুলিশ কখন জানতে পেরেছে এবং এখন চারিদিকে পুলিশ তল্লাশি করছে কিনা?
দেখো, বিভিন্ন সূত্র তাদের যে নিজস্ব যে ইন্টেলিজেন্স বা তাদের নিজস্ব যে সোর্স রয়েছে তাদেরকে কিন্তু ইতিমধ্যেই তাদের সাহায্য নেওয়া হচ্ছে। কারণ এই এলাকাতে আজও এই ধরনের দুষ্কৃতি হানা বা এই ধরনের ঘটনা কিন্তু এর অতীতে ঘটেছে। সেই গ্রুপের সঙ্গে এই গ্রুপের কোনো যোগ রয়েছে কিনা, নাকি নতুন কোনো গ্রুপ সমস্তটা এই মুহূর্তে অনুসন্ধান চালানো হচ্ছে পুলিশের তরফে। ছজনের গ্রুপ এসেছিল এমনটা কিন্তু মনে করা হচ্ছে, এমনটা কিন্তু প্রাথমিক জানতে পারা গেছে। এবং তারা কি অবস্থাতে এসেছিল, তাদের মুখ ঢাকা অবস্থায় ছিল কিনা, বা তারা কি একে একে করে এলো, তাই কিভাবে সংঘবদ্ধ হয়েছিল, সমস্তটা এই মুহূর্তে একেবারে অমিত, নিশ্চয়ই আমরা আশা করব পুলিশ তৎপর এবং পদক্ষেপ করবে খুব দ্রুত। কারণ 6 জন দুষ্কৃতী এলো, একেবারে চোখের সামনে খুন করে দিয়ে চলে গেল সোনার ব্যবসায়ীকে, এবং তারপরে ডাকাতি করে পালিয়ে গেল। আবারও সরাসরি চলে যাব প্রতিনিধি সুবীরের কাছে। সুবীর, পুলিশি তৎপরতা কি চোখে পড়ছে? অয়নদা, ইতিমধ্যেই এই যে জায়গা অর্থাৎ শম্ভুনাথ দাস লেন যে জায়গা, সেই জায়গাতে আসার কিন্তু দুটো জায়গা। অর্থাৎ বিটি রোড দিয়ে যদি আসা হয় তাহলে স্মৃতির মোড় দিক দিয়ে এক রাস্তা আছে, অপর একটি রাস্তা একদম বহনগর থানার লাগোয়া যে রাস্তা সেখান দিয়ে আসার একটা রাস্তা আছে। এবং যেটা সিসিটিভি ফুটেজ অনুসারে যেটা মানে পুলিশ যেটা তদন্ত করছে যে দুষ্কৃতীরা কোন দিক থেকে আসলো, এবং ইতিমধ্যেই কিন্তু বারাকপুর পুলিশ কমিশনারের যারা তদন্তকারী আধিকারিক রয়েছেন তারা ইতিমধ্যেই কিন্তু দক্ষিণের সাথে বালি ব্রিজ দিয়ে পালানোর যে জায়গাটা, সেই জায়গা যেমন সিসিটিভি দেখছে, পাশাপাশি এই যে জায়গা অর্থাৎ স্মৃতির মোড়ের দিক থেকে যদি তারা আসে সেই জায়গা সিসিটিভি দেখছে থানার সামনে কানেক্টিং যে রাস্তা, সেই গোটা জায়গায় কিন্তু সিসিটিভি ফুটেজ কিন্তু ইতিমধ্যে পুলিশের হাতে এসছে এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা খুঁজে দেখছে। এবং কোন দিক থেকে কত দুষ্কৃতীরা কিন্তু বাইকে করে এসেছিল সেটা একদম পরিষ্কার নিশ্চিত, এবং দুষ্কৃতীরা কোথা থেকে তারা পালিয়ে চলে গেল এই বিষয়টি কিন্তু এখন তদন্ত করা দেখছে যারা পুলিশ আধিকারিক রয়েছেন তারা। বেশ, আমরা আপনাদের কাছে আপডেট দিতে থাকবো পুলিশ কি পদক্ষেপ করছে, আদৌ এই 6 জন দুষ্কৃতীকে ধরতে পারলো কিনা। কারণ একেবারে ভর দুপুরে কলকাতা থেকে সামান্য দূরে বরানগরে ডাকাতি করতে সে খুন করে দিয়ে চলে গেল 6 দুষ্কৃতী। ভাসান চলছে, বিসর্জন চলছে, আর তাতে মদ খেয়ে তাণ্ডব চালাবে হাসপাতালের সামনে, কিছু বলা যাবে না, তাহলে আবার পুলিশকে মারধর। হ্যাঁ, টিটাগড়েই এরকম ঘটনা ঘটেছে। টিটাগড়ে ভাসানে মদ খেয়ে তাণ্ডব, হাসপাতালের সামনে চিৎকার চেঁচামেচি, আর তাতে বাধা দিতে গিয়ে আক্রান্ত পুলিশ কর্মী। ভাসানের শোভাযাত্রায় মদ খেয়ে গন্ডগোল, পাল্টা লাঠি চালায়, ছত্রভঙ্গ করে পুলিশের ওপর হামলায় ঘটনায় ধৃত 5। দেখুন কিভাবে বীর পুঙ্গবরা কিভাবে পুলিশকে মারছে। দেখুন, মদ খেয়ে ভাসানে পুলিশকে মার, মদ খেয়ে হাসপাতালের সামনে তাণ্ডব চালাবে, কিছু বলা যাবে না, বাধা দিতে গেলে পুলিশকেই মার খেতে হবে। একজন পুলিশ কর্মীকে প্রায় গলা টিপে মারার চেষ্টা, তারপরে পাল্টা পুলিশের লাঠি, তাড়া। দেখুন অবস্থা। এবার দেখাবো বীরভূমের ভ্রমরকল এলাকার ঘটনা। সেখানে বিসর্জনের বক্স বাজানোকে নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত 4। বক্স বাজানোর সময় দুপক্ষের সংঘর্ষ, বক্স বাজানো নিয়ে ভ্রমরকল গ্রাম, এই গ্রামেই বক্স বাজানোকে ঘিরে প্রথমে বচসা, তারপরে সংঘর্ষ, দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত 4। আহতরা সিউড়ি হাসপাতালে ভর্তি, পরিস্থিতি নিয়ন্ত্রণে সিউড়ি থানার পুলিশ। অতর্কিত আমাদের উপরে হামলা করে, আমরা বলছিলাম যে ভাই পুজো সবারই আনন্দ সবাই, কোনো কিছু কথা কাটাকাটি কিছু নেই। বাদ থেকে লোকজনকে নিয়ে এসে হামলা করে আমাদের, তোরাই বলতে পারে অপরাধটা কিসের জন্য।
আমাদের প্রতিমা বিসর্জন ছিল, সবাই নাচানাচি করছিল। হঠাৎ করে বিমলেন্দু সাহা তার কিছু লোককে নিয়ে এসে মদ খায়ে হঠাৎ করে মারামারি উদঙ্গলি আমাদের দুটো ছেলেকে মেরে কান ফাটিয়ে দিয়েছে এবং তারা হসপিটালে ভর্তি হয়েছে। ওদের নিজেদের লাঠিতে ওরা নিজেরাই মারামারি করেছে, আমাদের কেউ কাউকে মারেনি। ঠাকুর বিসর্জন পুলিশ ছিল, পুলিশের সহযোগিতাতে পুলিশই করেছে। আমাদের কিছু ছেলে ছিল, না এখনো কাউকে গ্রেপ্তার করেনি। আর কি অবস্থা দেখুন কৃষকদের, একদিকে টানা বৃষ্টি চলছে, অন্যদিকে ডিভিসি ছাড়া জল, আশঙ্কায় ভুগছেন বিঘে বিঘে জমির ফসল নষ্টের কৃষকরা। ফুঁসছে নদী, মাথায় হাত কৃষকদের, কারণ দশমীর দিন থেকে প্রতিদিনই জল ছাড়ছে ডিভিসি। এতেই ফের শঙ্কা, আশঙ্কায় কৃষকরা। শুনছি তো আরো জল ছাড়বে ডিভিসি, দুর্গাপুর থেকেও জল ছেড়েছে এবং আমাদের যে মাঠঘাটে সবজি আছে, ধান আছে, এগুলো সব ডুবে গেলে পর আমাদের কি পরিস্থিতি হবে। দামোদরের তীরে বাঁকুড়ার সোনামুখী নদী ঘেঁষা এলাকায় বিঘের পর বিঘে চাষের জমি। গত বছর ডিভিসির ছাড়া জলে প্রচুর ফসলের ক্ষতি হয়েছিল। এবারও ডিভিসির ছাড়া জলে ফুঁসছে দামোদর। যখন তখন জল ঢুকে পড়তে পারে গ্রামে, ভাসিয়ে দিতে পারে চাষের জমি। দুশ্চিন্তায় কৃষকরা। আরো সিম টিম লাগিয়েছি, বেগুন টেগুন এগুলো সব নষ্ট হয়ে যাবে, তাহলে বাঁচার উপায় নেই। হুগলির আরামবাগ মহকুমা এবং খানাকুল দিয়ে বয়ে গিয়েছে মুন্ডেশ্বরী। ডিভিসির জলে ফুঁসতে শুরু করেছে নদী, আতঙ্কে বাসিন্দারা। খানাকুল আরামবাগের মানুষ তো এখন খুবই আতঙ্কের মধ্যে আছে এবং চাষেরও প্রচুর ক্ষতি হচ্ছে। এই ধান হতে যাচ্ছে, ফলছে ধান, এই অবস্থায় যদি বন্যা হয়ে যায় মানুষের প্রচুর ক্ষতি হবে, ক্ষয়ক্ষতি হবে। তাই যাতে জলটা না ডিভিসি ছাড়ে তার ব্যবস্থা নিতে হবে। দশমীর দিন থেকে প্রচুর পরিমাণে জল ছাড়তে শুরু করেছে ডিভিসি। বৃহস্পতিবার মাইথন থেকে 32,500 কিউসেক জল ছাড়া হয়। পাঞ্চেত থেকে ছাড়া হয় আরো 32,500 কিউসেক। সব মিলিয়ে মোট 65,000 কিউসেক জল ছাড়ে ডিভিসি। শুক্রবার মাইথন থেকে 42,500 কিউসেক জল ছাড়া হয়। পাঞ্চেত থেকে ছাড়া হয় আরো 27,500 কিউসেক। সব মিলিয়ে শুক্রবার 70,000 কিউসেক জল ছাড়ে ডিভিসি। শনিবারও জল ছাড়া অব্যাহত। এদিন মাইথন থেকে 32,500 কিউসেক জল ছাড়া হয় এবং পাঞ্চেত থেকে ছাড়া হয় 37,500 কিউসেক। সব মিলিয়ে জল ছাড়ার পরিমাণ 70,000 কিউসেক। একদিকে ডিভিসি, আরেকদিকে নিম্নচাপের বৃষ্টি। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ফুঁসছে শিলাবতী, চন্দ্রকোনায় ফুঁসছে কেঠিয়া নদী। শিলাবতীও ফুঁসছে, কেঠাও ফুঁসছে। এবারে যদি বন্যা উঠে যায় ধানের প্রচুর ক্ষতি হয়ে যাবে। মনে হচ্ছে পরিস্থিতি খুব খারাপ। বৃষ্টি কি সকাল থেকে হচ্ছে? হ্যাঁ, বৃষ্টি হয়ে যাচ্ছে, এটা এখনো তো বৃষ্টি হচ্ছে। বীরভূমের দুবরাজপুরে ফুঁসছে শাল নদী। বালিজুড়ি ও মেজে গ্রামের মাঝে থাকা গজয়ের ওপর দিয়ে বইছে নদী। অযথা জলে নামবেন না, জলে নেমে মৎস্যজীবীদের মাছ ধরতে নিষেধ করা হচ্ছে। শুকনো খাবার। নিউজ 18 বাংলা। ডিভিসির ছাড়া জল নিয়ে তপ্ত বাংলার রাজনীতি। গতকাল সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজ পাল্টা কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর। দশমী থেকে টানা জল ছাড়ছে ডিভিসি। 3 দিনে 2 লক্ষ কিউসেকের বেশি জল ছেড়েছে তারা, যার জেরে ফুঁসছে রাজ্যের একাধিক নদী। আশঙ্কায় ডুবেছে একাধিক গ্রাম। ডিভিসির জলে গরম বাংলার রাজনীতিও। শুক্রবার সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, পবিত্র উৎসবের সময় দুর্ভোগ আনতে চায় ডিভিসি। লজ্জাজনক ঘটনা, না জানিয়ে জল ছেড়ে লক্ষ লক্ষ মানুষের জীবন দুর্দশার দিকে ঠেলে দিয়েছে ডিভিসি। এটা প্রাকৃতিক বিপর্যয় নয়, ডিভিসির তৈরি করা বিপর্যয়। বাংলার বিরুদ্ধে চক্রান্ত, যে কোনো মূল্যে রুখে দেওয়া হবে। পরিকল্পিতভাবে ম্যান মেড ডিজাস্টার বা বন্যা এটা প্রতিবার ডিভিসি করে। এবার যেহেতু নির্বাচন রয়েছে, তাই বাংলা বিরোধী স্বভাব বা আচরণটা দেখাতে হবে। তাই পুজোটাকেও এটা রেয়াত করলো না, ছাড়লো না। মানুষের জীবন কার্যত বিপদের দিকে ঠেলে দেওয়া,
এটা বিজেপির বরাবরের স্বভাব, স্টেট গভর্নমেন্টকে ইন্টিমেট না করে ম্যানমেড ডিজাস্টার। বাংলা যেহেতু এদের ভোট দেয়নি, বাংলাকে ভাসাতে চেয়েছে। শুক্রবার সরবন মমতা বন্দ্যোপাধ্যায়, শনিবার পাল্টা আসরে নামেন কেন্দ্রের জলশক্তি মন্ত্রী CR পাটিল। দাবি করেন জল ছাড়ার আগে রাজ্যের মতামত চেয়েছিল ডিভিসি, কিন্তু কোনো জবাব আসেনি। খালগুলো মজে গেছে, খালগুলোর নাব্যতা নষ্ট হওয়ার ফলে অনেক ক্ষেত্রেই ব্যাহত হয় ড্রেজিং। ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডাইরেক্টরেট, যেটা রাজ্য সরকারের অন্তর্গত, তাদের কাছ থেকে ইনপুট চাওয়া হয়েছে, কতটা ছাড়া হবে সেটা কিন্তু জানানো হয়নি। বিশ্ব ব্যাংকের টাকা এসেছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের টাকা এসেছে, রাজ্য সরকারের কাছে কেন্দ্রীয় সরকারের টাকাও এসেছে। সমস্ত টাকা অন্য অন্য খাতে ডাইভার্ট করা হয়েছে। ডিভিসির জল ছাড়ার যে কমিটি, সেই কমিটিতে রাজ্য সরকারের তরফ থেকে একজন ইঞ্জিনিয়ার থাকেন। বরাবরই যখনই কোনো সমস্যা আছে, হয় বামফ্রন্টকে দেখান, বামফ্রন্ট করেনি তো এই জন্য এরকম হচ্ছে, অথবা কেন্দ্র সরকার দেয়নি। এই সংঘাতের মধ্যেই ডিভিসি রাজ্য সেচ দপ্তরকে জানিয়েছে এবার থেকে রাজ্যের সঙ্গে আলোচনা করেই জল ছাড়বে তারা। ডিভিসির ছাড়া জলে বাড়ছে আশঙ্কা, বাড়ছে রাজনীতির লড়াইও। নিউজ 18 বাংলা। আর এই পরিস্থিতিতে আবহাওয়ার খবর, দুর্যোগের আশঙ্কা, দুর্ভোগের আশঙ্কা উত্তরবঙ্গে। আর বৃহস্পতিবার পর্যন্ত গোটা রাজ্যেই কম বেশি বৃষ্টি। উত্তরের আকাশে দুর্যোগের মেঘ, ঝমঝমিয়ে বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি আরো বাড়বে। শুধু ভারী বৃষ্টি নয়, অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন। এর জেরে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের পরিস্থিতি আরো জটিল হতে চলেছে। রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের সব জেলাতেই বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি থাকার সম্ভাবনা রয়েছে 4 থেকে 5 তারিখের মধ্যে। 4 তারিখে অতি ভারী থেকে অত্যন্ত ভারী অর্থাৎ 20 সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো 2-1 জায়গায়। 4 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতেও দমকা হাওয়া মাঝে মধ্যে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা থাকছে। 5 তারিখে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2-1 জায়গায় আলিপুরদুয়ার জেলায়। পার্শ্ববর্তী জেলাগুলো যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এই জেলাগুলোয় 5 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু উত্তরবঙ্গ নয়, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সোমবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি 2 চব্বিশ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। মঙ্গলবার বৃষ্টি বাড়বে 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুরে। দক্ষিণবঙ্গে এই বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত প্রধানত হালকা থেকে মাঝারি ধরনেরই, কিছুটা বেশি থাকবে 4 থেকে 5 তারিখের মধ্যে। 2-1 জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 4 তারিখে বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলো। 5 তারিখে মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলো 2-1 জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। নিউজ 18 বাংলা। দশমীর রাতে কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় সন্দেশখালির প্রায় 200টি বাড়ি। আর সেই দুর্গতদের পাশে দাঁড়ালেন আজকে বিধায়ক অর্থ সাহায্য করেন বাড়ি তৈরিতে এবং তার সঙ্গে সঙ্গে বাড়ির ছাদ তৈরির জন্য দেওয়া হয় অ্যাসবেস্টাস। ক্ষতিগ্রস্তদের ত্রাণ ত্রিপলও তুলে দেন দুর্গতদের সাহায্যে বিধায়ক সুকুমার মাহাতো। একেবারে দেখতে পাচ্ছি সমস্ত ব্লক নেই, পাথরঘাটার দিকে প্রায় 1-2 মাস ধরে তো বৃষ্টি হতেই আছে। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সেই বাড়িগুলো মেরামত করছি অ্যাসবেস্টার দিয়ে। যেখানে অ্যাসবেস্টারের ছাদ উড়ে গেছে, খড়ের চাল উড়ে গেছে, চালের চাল উড়ে গেছে, সেই ঘরগুলো সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে যে এই মানুষগুলোর পাশ থেকে সরে গেলে হবে না, মানুষগুলোর পাশে থাকতে হবে। এবং ইতিমধ্যে আমরা
4টে বাড়ির কাজ শুরু হয়েছে একসঙ্গে মিস্ত্রি এনে, এবং আজ 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 সারাদিন ধরে কাজ চলবে, কালও কাজ চলবে। আপনার ঝড়ে ক্ষতি হওয়ার পর আপনি কি পেয়েছেন? ওই তো চাল ডাল পেয়েছি, পেপার পেয়েছি, তারপরে এমএলএ সাহেব এলবাস্টার দিয়েছে, তারপর এই ঘর দুয়ার বেশ হতে পারে ভেঙে গেছে, আমি তো থাকতে পারছি না, এই ঘরে আমি মাথা দিতে পারছি না, পরের বাড়িতে ঘুমাই আর রান্না খাওয়া করতে পারি না। হ্যাঁ, আমি খুশি হয়ে গেছি। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ মানেই ভয়াবহ ভাঙন। গত কয়েক বছরে ভাঙনে বিঘের পর বিঘে জমি শেষ হয়ে গেছে, তলিয়ে গেছে বাড়ির পর বাড়ি। আবার ভয়াবহ ভাঙনের মুখে এই শামশেরগঞ্জ। প্রায় 50 মিটার ভাঙনে তলিয়ে গেল 50 মিটার জমি। শামশেরগঞ্জের উত্তর চাচণ্ড গ্রামে আতঙ্ক। টানা বৃষ্টিতে বেড়েছে গঙ্গার জল। পুজো মিটতেই ফের ভাঙন আতঙ্ক। ঘর বাড়ি ছেড়ে দিচ্ছে স্কুলে ঠাঁই বাসিন্দাদের। গতকালও মুর্শিদাবাদে বিস্ফোরণ হয়েছে, মৃত্যু হয়েছে আবারও মুর্শিদাবাদের রেজিনগরে। গতকাল হয়েছিল ডোমকলে, আজকে রেজিনগরে আবার বিস্ফোরণ আর গঙ্গার পাড় থেকে দেহ উদ্ধার। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের অভিযোগ। ঘটনার পর থেকে নিখোঁজ ছিল যুবক। ভাগীরথীর পাড়ে ওসমান বিশ্বাসের দেহ উদ্ধার। মুর্শিদাবাদের রেজিনগরে উদ্ধার 3 জার ভর্তি বোমা। ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আমার ভাইকে কালকে 3 জনে দেখেছে। আমি ভাইকে বললাম ওরা কারা, বলছে ইয়ারালি ওদেরকে পাঠিয়েছে, আমি ওর সঙ্গে ঘুরে আসছি। ভাইকে দেখছি, এখানে দেখছি রক্তপাত হয়েছে, রক্ত, এবং বাড়িতে অনেক আমার ভাইকে নিয়ে এসছি, ওদের মারা মেরেছে। এসপিকে জানাই যে আমার ভাইয়ের লাশ চাই। মানুষের জ্ঞানগম্যের কত অভাব দেখুন। নদীবাঁধ বাঁচাতে 300 ঝাউ গাছ পোতা হয়েছিল কত কয়েক বছর আগে। সেই 300 ঝাউ গাছের মধ্যে অর্ধেক কেটে সাফ। নদীর পাড়ে মাটির বাঁধ, এই বাঁধের উপর একের পর এক গাছে কোপ। গাছ বেআইনিভাবে কাটা হলো কেন, প্রশাসন জবাব চাই, জবাব দাও। বেআইনিভাবে গাছ কাটা হলো কেন, আইলা বাঁধের উপর প্রশাসন জবাব চাই, জবাব দাও। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা। এখানকার জি প্লট গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ সুরেন্দ্রগঞ্জের গা ঘেঁষে বয়ে গিয়েছে জগদ্দল নদী। এই নদীর পাড়ে মাটির বাঁধ। জলের তোড়ে যাতে ক্ষতি না হয় তার জন্য 2019 সালে বাঁধের উপর গাছ বসায় প্রশাসন। বাঁধ বাঁচাতে বসানো হয়েছিল গাছ, সেগুলো এখন বড় হয়েছে। সম্প্রতি এইসব গাছই কেটে ফেলা হয়েছে। স্থানীয়দের দাবি 300টির বেশি ঝাউ গাছ হাওয়া। এর প্রতিবাদে বিক্ষোভও দেখান তারা। প্রশাসন জবাব চাই, জবাব দাও। বেআইনিভাবে গাছ কাটা হলো কেন, আইলা বাঁধের উপর প্রশাসন জবাব চাই, জবাব দাও। রাতের অন্ধকারে ঝাউ গাছগুলো কেটে নিয়ে গেছে। এই গাছগুলো লাগানো হয়েছিল ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, সেখানেও আমরা গেছি, ওনারা কোনো পারমিশন দেয়নি। তবে আমরা একটা উড়া কোথায় শুনতে পাচ্ছি যে জি প্লটের প্রধান সাহেব নাকি এটা পারমিশন দিয়েছে, এবং দক্ষিণ সুরেন্দ্রগঞ্জের একজন বাসিন্দা সুখদেব ভূঁইয়া ওনার নাম, উনিও পারমিশন দিয়েছেন। এই নদী বাঁধের উপর যদি গাছগুলো এইভাবে কেটে ফেলে দিনের পর দিন, ভবিষ্যতে এই নদী বাঁধটা হারালে আমরা এখানে বসবাস করতে পারবো না। গাছ লাগানো হবে বলে আমাকে বলে যে এই গাছগুলো কেটে দিন। কে বলেছে? এখানকার তার যে এলাকার কি কমিটি আছে, ওই কমিটি বেনু ভূঁইয়ার সঙ্গে আমার যোগাযোগ। বেনু ভূঁইয়া কে আপনি জানেন? বেনু কমিটির মেম্বার, এটুকু আমি জানি। কতগুলো গাছ হবে? 182 পিস গাছ কাটা হয়েছে। যিনি গাছ কেটেছেন তিনি বলছেন আপনি পারমিশন দিয়েছেন গাছ কাটা। আমি এই বিষয়ে কিছু জানি না। সকালে যখন আমি যেটা বেরিয়ে যাই তখন কিছুই দেখিনি। তারপরে যখন আমি ফিরি তখন দেখি না ওখানে গাছ কাটা হচ্ছে। তারপরে ওখানে দেখলাম যে গাছ কাটছে কেন, আমরা ফরেস্ট থেকে পারমিশন পেয়েছি। কারা বললো? যারা গাছ কাটছে। কিন্তু উনি বলছেন আপনি ওকে কাগজ, অঞ্চলের কাগজ দেখিয়েছেন, আপনি কাটতে পারমিশন দিয়েছেন। না না না, তাহলে অঞ্চলে আমি যদি কোনো কাগজ দেখিয়েছি বা আমরা যদি কোনো পারমিশন দিয়েছি কাগজ দেখা। পাথর প্রতিমা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।